আমরা আজকে পড়বো এসএসসি বায়োলজি চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হচ্ছে সমন্বয় সম্পর্কে। সমন্বয়ের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেশন। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো, শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? ওকে, তাইলে আমাদের আজকের প্রথম ক্লাস আমাদের থাকবে ফাইটো হরমোন থেকে শুরু করব আমরা, এবং উদ্ভিদের গ্রোথ বা বৃদ্ধি পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। এখন আমরা চলে আসি কিছু সাধারণ আলোচনায়। দেখো, একটা লাইন এখানে বলা আছে, উদ্ভিদ জীবন চক্রের পর্যায়গুলো একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। তার মানে কি, একটার পর আরেকটা ঘটনা ঘটে, একটার পর আরেকটা ঘটনা ঘটে, একটা সুশৃঙ্খল নিয়ম মেনে এই উদ্ভিদ জীবন চক্রের পর্যায়গুলো সম্পন্ন হয়। এখন উদ্ভিদ জীবন চক্রের পর্যায় কী কী আছে এবং তারা কোন নিয়ম মেনে চলে আমরা দেখি। প্রথমে বীজের কি হয়, বীজের অঙ্কুরোদ্গম হয়। বীজের অঙ্কুরোদ্গম হইল মানে একটা গাছ, চারা গাছ উঠলো। এরপর চারা গাছ বড় হবে এবং তার ডালপালা মিলবে, বিকাশ হবে। তাইলে এরপর কি, বৃদ্ধি ও বিকাশ। তাইলে প্রথমে অঙ্কুরোদ্গম, এরপর বৃদ্ধি ও বিকাশ। তাহলে গাছ বড় হয়ে গেছে, এখন সেখানে ফুল আসবে, পুষ্পায়ন। তারপরে ফুল থেকে কি সৃষ্টি হবে, ফল সৃষ্টি হবে। তাইলে ফল সৃষ্টি। তাহলে ফল, ছোট ফল ধরলো, তাহলে ফলটা বড় হবে, ফলের পূর্ণতা। তারপরে ফলের ভেতরে যে বীজ থাকবে, বীজ থেকে তো তখনই গাছ হবে না, বীজটা ফলের ভেতর কি অবস্থায় আছে, সুপ্তাবস্থায় আছে, সুপ্তাবস্থা। বা ফল খাওয়ার পরে আমরা বীজটা যখন রেখে দিব বা সংগ্রহ করব বা ফেলে দিব, তখন চারা গাছ না ওঠা পর্যন্ত বা অঙ্কুরোদ্গম না হওয়া পর্যন্ত সেই বীজটা কি অবস্থায় থাকবে, সুপ্তাবস্থায় থাকবে। তাহলে এই যে ঘটনাগুলো সিরিয়ালি ঘটতেছে, সিরিয়ালি একটু বাস্তব জীবনের সাথে মিলিয়ে মনে রাখতে হবে। এগুলো মুখস্থ করার কিছু নাই। তাইলে উদ্ভিদ জীবনচক্রের পর্যায়ে আমরা কী কী দেখলাম? প্রথমে আমরা দেখলাম অঙ্কুরোদ্গম, তারপর বৃদ্ধি ও বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, পূর্ণতা, সুপ্তাবস্থা। এখন আমরা চলে আসি হরমোন সম্পর্কে। প্রথমে আমরা জানবো হরমোন কী বা হরমোন কাকে বলে, তারপরে আমরা জানবো ফাইটো হরমোন কী বা ফাইটো হরমোন কাকে বলে। তাইলে এই অপশনগুলো ক খ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা চলে আসি হরমোন। হরমোন একটা রাসায়নিক বস্তু। কোথায় উৎপন্ন হয়? কোষে উৎপন্ন হয়। এবং যেখানে উৎপন্ন হয় আমরা জানি হরমোন সেখানে কাজ না করে দূরে কোথাও যায়, দূরে কোথাও যেয়ে কাজ করে। আমরা যখন এর আগের লেকচারে আমরা যখন মানবদেহ সম্পর্কে পড়লাম, সেখানে আমরা দেখছিলাম যে হরমোন মানবদেহ একটা যে জায়গায় উৎপন্ন হয় সেই জায়গায় সে কাজ না করে রক্তের মাধ্যমে বাহিত হয়ে অন্য জায়গায় যেয়ে কাজ করে। তার মানে হরমোন সবসময়ই উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোনো কোষ বা কোষগুচ্ছের ওপর কাজ করে। তাইলে হরমোনের সংজ্ঞার মধ্যে আমরা কি বলতেছি, যে রাসায়নিক বস্তু কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাকে কি বলে, হরমোন বলে। তাইলে একদম এটা কি থাকতে হবে, মুখস্থ থাকতে হবে, শুধু এই অধ্যায়ের জন্য না, অন্যান্য অধ্যায়ের জন্যও এই সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। এরপর আমরা চলে আসি, আমরা দেখলাম কি হরমোন কোথায় উৎপন্ন হয়, কোষে উৎপন্ন হয়। তাহলে এই কোষে উৎপন্ন হয় কথাটা থেকে আমরা মনে রাখবো উদ্ভিদের প্রত্যেকটা কোষেই হরমোন উৎপাদন হয়। তার মানে উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপাদন করতে পারে। এখন হরমোন কি পরিমাণ উৎপন্ন হয়? হরমোন খুবই অল্প পরিমাণে, অতি ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়। তাইলে হরমোন সম্পর্কে আমরা প্রথমে জানলাম সংজ্ঞা, তারপরে উদ্ভিদের প্রতিটা কোষে হরমোন উৎপন্ন হয়, তারপরে হরমোন অতি ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়। আমরা শেষ করার পরে আবার রিভাইজ করব, রিক্যাপ করব, সমস্যা নেই। এখন আমরা চলে আসি ফাইটো হরমোন কি। ফাইটো হরমোন বলতে প্রথমে তোমার যে লাইনটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই লাইনটা, যে উদ্ভিদ হরমোনকেই মূলত ফাইটো হরমোন বলে। তার মানে কি, উদ্ভিদে আমরা যে সকল হরমোন পাই সেই হরমোনগুলোকেই কি বলে, ফাইটো হরমোন বলে। এটা তোমার কমন সেন্স। এরপরে আমরা চলে আসি এটার সংজ্ঞা কী। তাইলে হরমোন একটা রাসায়নিক পদার্থ বা জৈব রাসায়নিক পদার্থ। তাইলে ফাইটো হরমোন মানে কি, উদ্ভিদ হরমোন উদ্ভিদ দেহে উৎপন্ন হবে। তাইলে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে কি কি করে, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং অঙ্গ সৃষ্টি, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলা হয়, ফাইটো হরমোন বলে। এখন ফাইটো হরমোনের প্রধান কাজ কি, উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। তাইলে এই জন্য অনেক বিজ্ঞানী এই ফাইটো হরমোনকে উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তুও বলেছেন। তাইলে উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু বলতে আমরা মূলত কাদের বুঝি, আমরা বুঝি হচ্ছে ফাইটো হরমোনকে।
ফাইটো হরমোনের উদাহরণ মুখস্থ থাকা লাগবে, নিজের দাদার নানার নাম ভুলে গেলেও এই ফাইটো হরমোনের নামগুলো ভোলা যাবে না। প্রথমে আমরা চলে আসি অক্সিন, এরপরে জিবেরেলিন, তারপরে সাইটোকাইনিন, তারপরে অ্যাবসিসিক অ্যাসিড। এইটা সরেয়া জফলা দিয়া লিখবা, সরেয়া জফলা আকার ব, অ্যাবসিসিক অ্যাসিড, অ্যাসিডও সরেয়া জফলা দিয়া লিখবা খাতায় লেখার সময়। এর সাথে ইথিলিন। তাহলে নামগুলো মুখস্থ, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, এর সাথে ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে 5টা ফাইটো হরমোনের নাম আমাদের মনে রাখতে হবে। এখন ফাইটো হরমোন সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব, কে কি করে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে চলে আসি আমরা অক্সিন সম্পর্কে। অক্সিন আবিষ্কার করে কে? বিজ্ঞানী চার্লস ডারউইন। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী চার্লস ডারউইন। কিন্তু তিনি তার নাম জানতেন না, আবিষ্কার করছেন কিন্তু নাম জানেন না। তাইলে এই যে নাম দিল, অক্সিন নামটা প্রদান করেন, নামকরণ করেন হচ্ছে কোল আর হ্যাগেন স্মিথ। তাইলে নামকরণ করেন কোল আর হ্যাগেন, মনে রাখবেন হাগেন, তাইলে কোলে হাগেন নামকরণ করেন। এরপরে চলে আসি আমরা ডারউইন। এই যে অক্সিন আবিষ্কার করলো, তিনি কিভাবে আবিষ্কার করলো, অক্সিজেনে কি প্রভাব দেখে এই ডারউইন অক্সিনটাকে আবিষ্কার করলো সেইটা আমরা দেখি। তাইলে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা নাম আসবে বারবার, ভ্রূণ মুকুল আবরণী। তাইলে ভ্রূণ মুকুল আবরণী শব্দটাকে একসাথে বলা হয় ভ্রূণ মুকুল আবরণী। তাইলে ভ্রূণের যে মুকুল সৃষ্টি হয়, যে মুকুল, সেই মুকুলের যে আবরণী আছে তাকে কি বলা হচ্ছে? ভ্রূণ মুকুল আবরণী। ঠিক আছে, ভ্রূণ মুকুল আবরণীর ইংরেজিটা আমাদের জানতে হবে কোলিওপটাইলস, COLEOPTILES। তাইলে এই যে ডারউইন এই ভ্রূণ মুকুল আবরণীর ওপর আলোর প্রভাব লক্ষ্য করেন। কি লক্ষ্য করেন? আলোর প্রভাব লক্ষ্য করেন। তখন তিনি চিন্তা করেন, তিনি কি প্রভাব লক্ষ্য করলেন? তিনি দেখেন যে ভ্রূণ মুকুল আবরণী আলোক উৎসের দিকে বেঁকে যাচ্ছে। তাইলে মনে করো এই ডারউইনের টেবিলে একটা গাছ ছিল, যে গাছটা তিনি দেখলেন যে জানালা দিয়ে আলো আসতেছে জন্য আলোর দিকে বেঁকে বড় হচ্ছে, বেঁকে যাচ্ছে। আবার যদি তিনি জানালা বন্ধ করে রাখেন, অন্ধকার ঘরে রাখেন, তখন আবার এটা কোনো দিকে বাঁকাবাঁকি না করে খারাপভাবে বৃদ্ধি পায়। তাইলে এই যে উদ্ভিদ আলোর একটা প্রভাব, যে আলো যেদিক থেকে আসতেছে উদ্ভিদ সেই দিকে বেঁকে যাচ্ছে, কি হচ্ছে? সেদিকে বেঁকে যাচ্ছে। এই ঘটনাটা ডারউইন লক্ষ্য করলেন এবং এই ঘটনাটা তিনি অন্যান্য বিজ্ঞানীদের বললেন যে এরকম ঘটনা ঘটতেছে। তখন অন্যান্য সকল বিজ্ঞানীরা মিলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে এই ভ্রূণ মুকুল আবরণীর অগ্রভাগে থাকে হচ্ছে অক্সিন। কে থাকে? ভ্রূণ মুকুল আবরণীর অগ্রভাগে থাকে অক্সিন। এই অক্সিনের প্রভাবেই উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়, বা এটাকে বলতেছে আলোক দিকমুখিতার জন্য দায়ী। ঠিক আছে, তাইলে আমরা এতটুকুতে কি দেখলাম? অক্সিন আবিষ্কার করলেন ডারউইন, নামকরণ করলেন কোলে হাগেন। ডারউইন ভ্রূণ মুকুল আবরণীর ওপর আলোর প্রভাব লক্ষ্য করলেন। কি প্রভাব লক্ষ্য করলেন? তিনি দেখলেন যে আলো যেদিক থেকে আসে উদ্ভিদ সেই দিকে বেঁকে যায়। তিনি অন্যান্য বিজ্ঞানীদের জানালেন, সেই বিজ্ঞানীরা গবেষণা করলো কেন আলোর দিকে বেঁকে যাচ্ছে। তখন তারা ধরে নিলেন যে এই কাজটা আলো করতেছে না, মূলত আলোর সাথে সম্পর্কযুক্ত একটা হরমোন আছে যার নাম অক্সিন। কি? অক্সিন। এই অক্সিনের প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যাচ্ছে। এখন অক্সিনটা আসলে কি এবং অক্সিজেনের প্রভাবে কিভাবে আলোর দিকে বেঁকে যায় উদ্ভিদ, সেটাও আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখব। আগে আমরা দেখি অক্সিনটা কি। অক্সিন একক কোনো হরমোন নয়। আমরা যেরকম একটা হরমোনকে একটা আলাদা নামে রাখতেছি, যে অন্যান্য হরমোনের ক্ষেত্রে সাইটোকাইন, জিবেরেলিন, এগুলাকে যেরকম নির্দিষ্ট এক নামে একটা হরমোনকেই বোঝাচ্ছি, অক্সিন বলতে এই একটা কোনো হরমোনকে, একক কোনো হরমোনকে বোঝানো হয় না। অক্সিন বলতে এক গ্রুপ হরমোনকে বোঝানো হয়। তাইলে এক শ্রেণীর এক গুচ্ছ বৃদ্ধিকারক ফাইটো হরমোনকে একত্রে কী নামে ডাকা হয়? অক্সিন নামে ডাকা হয়। তার মানে অক্সিন মানে একজন নয়, কয়েকজন। এখন এই অক্সিনের মধ্যে কে কে আছে?
IAA, IBA এবং NAA। IAA-তে কি? IAA-তে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA-তে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড এবং NAA-তে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এখন এই যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড বইয়ে এইভাবে লেখা আছে, তোমার অপশনে কিন্তু এইভাবেও লিখে দিতে পারে। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এইটাকে সংক্ষেপে কিন্তু লেখা যায়, ইন্ডোল লিখলাম না, ইন্ডোল অ্যাসিটেট, ইন্ডোল অ্যাসিটেট। ঠিক ইন্ডোল বিউটারিক অ্যাসিডকেও এভাবে ইন্ডোল বিউটাইরেট বলে ডাকা যায়। এই জন্য অপশনে যদি এগুলো থাকে এটার মানে যে একই জিনিস, এই ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড আর ইন্ডোল বিউটাইরেট একই জিনিস, এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল অ্যাসিটেট একই জিনিস, এটা একটু মনে রাখবা। কেউ কি জয়েন্ট রিকোয়েস্ট দিচ্ছে? কই? ওকে, তাইলে এতটুকু আমাদের ক্লিয়ার। এখন এই অক্সিনের মধ্যে যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আছে তার সঙ্গে আমাদের একটু পড়তে হবে। এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের প্রভাবে উদ্ভিদের ক্যাম্বিয়ামের বৃদ্ধি পায়। তাইলে এই ক্যাম্বিয়ামের কাজ কি? যে অতিরিক্ত কোষ বিভাজন হয়, এই ক্যাম্বিয়ামের প্রভাবে কি হয়? অতিরিক্ত কোষ বিভাজন হয়। তাইলে এখানে কোষ বানানটা ঠিক করে নিবা। অতিরিক্ত কোষ বিভাজনের মাধ্যমে এর ফলে অনিয়ন্ত্রিত একগুচ্ছ জমাট বাঁধা কোষের সৃষ্টি হয়। এই কোষগুচ্ছকে তখন ক্যালাস ডাকা হয়। এই ক্যালাস সৃষ্টির মাধ্যমেই উদ্ভিদ তার স্থান পূরণ করে। তার মানে কি ঘটনা ঘটলো দেখো। মনে করো একটা কি আছে, একটা গাছ আছে, এখানে ধরো ওপরে ডালপালা আছে, একটা গাছ আছে, এই গাছের এখানে তুমি একটা কোপ দিয়ে কেটে ফেললে এতটুকু। এখন এই গাছটা তো একসময় যে এই যে কেটে ফেলছো তুমি, এই ক্ষতটা তো একসময় পূরণ হয়ে যায়। তাহলে এই ক্ষত পূরণ হয় কাটোভাবে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কি করে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তোমার বৃদ্ধি করে। কার কার্যকারিতা বৃদ্ধি করে? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি করে। ক্যাম্বিয়াম থেকে আবার কি হয়? ক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত এই ক্যালাস সৃষ্টি হলো। ক্যালাস কেমন? এরকম সৃষ্টি হবে। ঠিক এই ঘটনাটাই, এই পদ্ধতিতেই, এই যে তুমি কোপ দিছিলা, ক্ষত তৈরি করছিলা, এই ক্ষতস্থানে বসে যাবে, যে ক্ষতস্থানটা কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। তাহলে ক্ষতস্থান পূরণে সাহায্য করে মূলত কোন অক্সিন হরমোন বা কোন ফাইটো হরমোন? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কিভাবে? সে প্রোক্যাম্বিয়ামগুলোকে উদ্দীপিত করে, ফলে সেখানে অস্বাভাবিক কোষ বিভাজন হয়, অনিয়ন্ত্রিত অতিরিক্ত কোষ বিভাজন হয়, হয়ে ক্যালাস সৃষ্টি হয়, এবং এই ক্যালাস সৃষ্টির মাধ্যমেই ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়। এরপরে আমরা চলে আসি অক্সিন তাইলে কোথায় অবস্থান করে? আমরা দেখলাম যে ভ্রূণমুকুল আবরণীতে থাকে, কারণ ভ্রূণমুকুল আবরণীতেই সে অধিকাংশ কাজ করতেছে। তাইলে ভ্রূণমুকুল আবরণী কই থাকে? উদ্ভিদের একদম ওপরে থাকে, উদ্ভিদের ওপরের মাথায় থাকে। তাইলে যেহেতু ওপরে থাকে, এখানে ব হবে না, যেহেতু ওপরে থাকে, তাহলে ওপর থেকে আরও ওপরে যাওয়ার কি জায়গা আছে? একটা উদ্ভিদ মনে করো একদম ওপরে আছে হচ্ছে কি? অক্সিন। তাহলে এর থেকে তো আর ওপরে প্রবাহিত হওয়ার উপায় নাই, এই জন্য ওপরে প্রবাহিত হওয়ার উপায় নাই আর এই জায়গা থেকে। এই জন্য এই অক্সিন সবসময় উদ্ভিদের নিচের দিকে প্রবাহিত হয়। কোন দিকে প্রবাহিত হয়? নিচের দিকে প্রবাহিত হয়। এই জন্য বলা হয় উদ্ভিদ কোষে অক্সিজেনের পরিবহন কেমন থাকে? নিম্নমুখীভাবে হয়। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাইলে উদ্ভিদ কোষে অক্সিজেনের পরিবহন কোন মুখে হয়? নিম্নমুখে হয়, নিচের দিকে হয়। এখন অক্সিনের কাজ কি কি দেখো। তাইলে অক্সিন
নিচের দিকে আসবে, নিচের দিকে উদ্ভিদের একদম নিচে কি আছে, শেকড় আছে, মূল আছে। তাইলে মূলের বৃদ্ধিও কার প্রভাবে হবে, এখানে অক্সিনের প্রভাবে হবে। তাইলে অক্সিনের কাজে চলে আসি, দেখো। তাইলে এই যে মূল গজাতে সাহায্য করে কে, অক্সিন। তাইলে আমরা উদ্ভিদের ডালে শাখায় যে কলম কাটি মাটি বেঁধে, তাইলে এটাকে বলে কি, শাখা কলম। তাহলে শাখা কলমে মূল গজায় কোন হরমোনের প্রভাবে, কোন ফাইটো হরমোনের প্রভাবে, অক্সিনের প্রভাবে। এরপরে আর কি করে, অকালে ফলের ঝরে পড়া, এই ঝরে পড়াকেই আরেকটা নামে বলে মোচন। তাইলে এই অকালে ফলের ঝরে পড়া রোধ করে, বা মোচন রোধ করে, বা বিলম্বিত করে, দেরি করে মানে ঝরায় আর কি। এরপরে কি করে, অভিস্রবণ আর শ্বসন ক্রিয়ার হার বৃদ্ধি করে। এই যে এই অভিস্রবণ আর শ্বসন ক্রিয়া, এইটার হার বৃদ্ধি করে শুধুমাত্র অক্সিন, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কাজ কি করে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে। তাহলে বীজহীন ফল উৎপাদন, বর্তমানে বীজহীন লেবু উৎপাদন করা হয়, লেবু থাকে, লেবুর ভেতরে কোনো বীজ থাকে না। তাইলে এইগুলা করা হয় কার প্রভাবে, কার মাধ্যমে, অক্সিনের মাধ্যমে। তাইলে কাজ কী কী দেখলাম আমরা, শাখা কলমে মূল গজায়, অকালে ফলের ঝরে পড়া রোধ করে, অভিস্রবণ শোষণের হার বৃদ্ধি করে, বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করে। তাইলে বীজহীন ফল সৃষ্টিতে মূলত অক্সিনের সাথে জিবেরেলিনও প্রয়োগ করা হয়। অক্সিন এবং জিবেরেলিন দুইটা হরমোনকে একসাথে প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করা হয়। তাহলে বীজহীন ফল সৃষ্টিতে কোন হরমোন সাহায্য করে, অপশনে অক্সিন একা থাকলে অক্সিন, জিবেরেলিন একা থাকলে জিবেরেলিন, আর দুইটাই থাকলে উত্তর দুইটাই। আমরা অক্সিন পর্যন্ত একবার রিভিশন দিয়ে আসি। আচ্ছা, জিবেরেলিনটা পড়ে নিয়ে রিভিশন রিক্যাপ করে দিই। আমরা চলে আসি জিবেরেলিন সম্পর্কে। জিবেরেলিন আবিষ্কার হইল কই থেকে, দেখো। আমাদের যে ধান গাছ আছে, কি গাছ আছে, আমাদের যে ধান গাছ আছে, এই ধান গাছ যখন অতিরিক্ত লম্বা হয়ে যায়, ধান গাছ যখন স্বাভাবিক মাপের চেয়ে কি হয়, স্বাভাবিক মাপের চেয়ে অতিরিক্ত লম্বা হয়ে যায়। অতিরিক্ত লম্বা অতিরিক্ত লম্বা গাছ, চিকন গাছ যদি অতিরিক্ত লম্বা হয়ে যায়, তখন সেই গাছটা কি হয়ে যায়, একদিকে বেঁকে যায়। যখন চিকন গাছ অতিরিক্ত লম্বা হয়ে যায়, তখন কি হয়ে যায়, একদিকে বেঁকে যায়। তাইলে এই যে ধান গাছের বেঁকে যায়, এই রোগটাকে বলা হয় বাঁকানি রোগ। কী রোগ বলা হয়, বাঁকানি রোগ। তাইলে ধান গাছের এই বাঁকানি রোগটা হয় একটা ছত্রাকের আক্রমণে। তাইলে ধান গাছ যে বেঁকে যাচ্ছে, এই বাঁকানি রোগটা হচ্ছে কিসের আক্রমণে, তাইলে এই বাঁকানি রোগটা হচ্ছে এখানে কিছু ছত্রাক জমে, এই ছত্রাকের আক্রমণে ধান গাছটা বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যায়, এই যে ছত্রাক যখন আক্রমণ করে, এই ছত্রাকের দেহ থেকে একটা জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। তাইলে এই যে ধান গাছের বাঁকানি রোগের যে ছত্রাক, এই ছত্রাকের দেহে একটা জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, সেই জৈব রাসায়নিক পদার্থের নামই কি, জিবেরেলিন। তাহলে জিবেরেলিন কই থেকে আবিষ্কার হইল, ছত্রাকের দেহ থেকে। কই থেকে আবিষ্কার হইল, ছত্রাকের দেহ থেকে। যদি এমসিকিউ এ প্রশ্ন আসে যে ছত্রাকের দেহ থেকে আবিষ্কৃত ফাইটো হরমোনের নাম লিখো, তাইলে ছত্রাকের দেহ থেকে আবিষ্কৃত ফাইটো হরমোন কোনটা, জিবেরেলিন। তাহলে জিবেরেলিন কোথায় থাকে আমরা একটু দেখি। জিবেরেলিন ন্যাচারালি থাকে উদ্ভিদের পাকা বীজে। তাইলে বেশি থাকে কোথায়, পাকা বীজে। তাইলে জিবেরেলিন কোথায় থাকে, জতে জিবেরেলিন আর বীজের শেষে জ। তাইলে পাকা বীজে জিবেরেলিন থাকে। এছাড়া চারা গাছ, বীজপত্র এবং পত্রের বর্ধিঞ্চ অঞ্চলে, তার মানে পাতার বর্ধিঞ্চ অঞ্চলে জিবেরেলিন থাকে। চারা গাছ, বীজপত্র, পত্রের বর্ধিঞ্চ অঞ্চল। তাইলে জিবেরেলিন কোথায় থাকে। এরপরে আমরা চলে আসি জিবেরেলিনের প্রভাবে কি হচ্ছে, ধান গাছের অতিরিক্ত বৃদ্ধি হয়ে যাচ্ছে, অতিরিক্ত বৃদ্ধি হয়ে বাঁকা হয়ে যাচ্ছে। তাইলে জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদ বা ধান গাছের কি ঘটে, অতিবৃদ্ধি ঘটে। তাইলে উদ্ভিদের অতিবৃদ্ধি ঘটে কোন হরমোনের প্রভাবে, জিবেরেলিন হরমোনের প্রভাবে। কিভাবে অতিবৃদ্ধি ঘটে, জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বেড়ে যায়, ফলে উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধি ঘটে। পর্ব মধ্য কি,
এইটা না বুঝলে এই জিনিস তোমার চোখ বন্ধ করে মুখস্থ করা লাগবে, আর যদি বুঝো তাইলে এমনিই মনে থাকবে। পর্ব মধ্য কি, তোমরা তো আমরা আখ খাও তাই না, আখ কুশাল খাই, তাইলে আখ বা কুশালের এই যে এরকম ভাগ ভাগ থাকে তাই না, তাইলে এই ভাগ ভাগগুলোকে আমরা গ্রামের ভাষায় বলি পোর। কি বলি? পোর। এই যে এই পোরগুলাকেই বইয়ের ভাষায় বলা হয় কি? পর্ব। তাইলে এইটা একটা পর্ব, এইটাও একটা কি? পর্ব, তাই না? আর এই যে দুই পর্বের মাঝখানের জায়গা, এই জায়গাটার নাম কি? পর্ব মধ্য। দুই পর্বের মাঝখানে এই জায়গাটার নাম কি? পর্ব মধ্য। এখন একটা আখের মনে করো পর্ব মধ্যগুলো ছোট, তাহলে কয়টা পর্ব দিলাম? 1 2 3 4। আর একটা আখের সমান সংখ্যক ধরো যে পর্ব আছে, কিন্তু এগুলা লম্বা লম্বা, 1 2 3, ধরো নিচে আরেকটা দিয়ে দিলাম 4। তাহলে সমান সংখ্যক পর্ব থাকার পরেও এইটার পর্ব মধ্যগুলো লম্বা হওয়ার জন্য এই আখটা কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে বেশি। এবং সমান সংখ্যক পর্ব থাকার পরেও এদের পর্ব মধ্যগুলো ছোট ছোট, দৈর্ঘ্য কম থাকার কারণে এরা লম্বায় কি হয়ে গেছে? খাটো হয়ে গেছে, তাই না? তাইলে এই যে যার পর্ব মধ্য যত লম্বা হবে সে তত বেশি কি হবে? লম্বা হবে। তাইলে এই যে জিবেরেলিনের প্রভাবে কি হয়? এই পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, তার মানে লম্বা লম্বা হয়। তাহলে জিবেরেলিনের প্রভাবে পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বেড়ে যাওয়ায় উদ্ভিদ কাণ্ডের কি ঘটে? অতিবৃদ্ধি ঘটে। ঠিক আছে? তাইলে এই যে একটা খাটো উদ্ভিদ, এই খাটো আখ, খাটো কুশাল, তাহলে এই খাটো আখটাকে লম্বা করতে হলে আমার এই খাটো আখে কোন হরমোন প্রয়োগ করতে হবে? জিবেরেলিন প্রয়োগ করতে হবে। তাহলে জিবেরেলিন প্রয়োগ করলে এই খাটো খাটো পর্বগুলো কেমন হয়ে যাবে? এরকম লম্বা লম্বা হয়ে যাবে, তখন এই উদ্ভিদটাও কি হবে? লম্বা হয়ে যাবে। তাইলে এই যে দেখো, খাটো উদ্ভিদকে লম্বা করতে কোন হরমোন প্রয়োগ করা হয়? জিবেরেলিন হরমোন প্রয়োগ করা হয়। এছাড়া কোন কোন কাজে হেল্প করে এটা? ফুল ফোটাতে, তারপরে বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে। বীজের সুপ্তাবস্থা মানে কি? বীজের সুপ্তাবস্থা হচ্ছে ফল থেকে বীজটা বের হইল, বের হওয়ার পরে বীজটা তুমি জমিতে রোপণ করলা, জমিতে রোপণ করার দিন থেকে যতদিন পর্যন্ত সেখান থেকে চারা না ফুটবে, এই পর্যন্ত সময়টা অর্থাৎ অঙ্কুরোদ্গম না হবে, সেই পর্যন্ত সময়কালকে বলা হয় সুপ্তাবস্থা। বলা যায় যে বীজটা লাগাইছে কিন্তু ঘুমিয়ে আছে, কোনো চারা গাছ বের হচ্ছে না, এই ঘটনা, এই সময়কালটাকে বলা হয় বীজের সুপ্তাবস্থা। তাহলে দীর্ঘদিন পর্যন্ত যদি বীজ সুপ্ত অবস্থায় থাকে তাহলে ফসল আসতে আমাদের দেরি হবে, তার মানে তাড়াতাড়ি বীজ ফুটাতে হবে। তাইলে এই যে বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কী করতে হবে? আমাদের কমাতে হবে। তাইলে বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমাতে জিবেরেলিন প্রয়োগ করা হয়। তাহলে বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমলো, তার মানে কি? বীজটা ফুটবে, চারা ফুটবে, চারা ফুটাকেই কি বলা হয়? অঙ্কুরোদ্গম বলা হয়। তার মানে কি? অঙ্কুরোদ্গমেও জিবেরেলিনের প্রভাব রয়েছে। তাইলে আমরা দুইটা হরমোন মোটামুটি আমরা পড়লাম, অক্সিন, জিবেরেলিন। আমরা প্রথম থেকে একটা রিক্যাপ করে আসি, আমরা নতুন একটা কালার নেই। কি কালার নেওয়া যায়? কালো কালারই নেই। তাইলে আমরা একটু রিক্যাপ করি সংক্ষেপে। তাইলে উদ্ভিদের জীবনচক্রের পর্যায়গুলো: প্রথমে অঙ্কুরোদ্গম হয়, তারপর বৃদ্ধি বিকাশ হয়, তারপর ফুল আসে, তারপর ফল আসে, ফল বড় হয় পূর্ণতা, এবং বীজ সুপ্ত অবস্থায় থাকে, সুপ্তাবস্থা। হরমোন কাকে বলে? হরমোন কোষে উৎপন্ন হয়, উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানের কোষপুঞ্জের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, তাদেরকে হরমোন বা প্রাণরস বলা হয়। হরমোনেরই আরেকটা নাম প্রাণরস, এটা জানতে হবে। তোমাদের প্রশ্নে হরমোন কি না বলে দেয় প্রাণরস কি, তাইলে এটা জানতে হবে। তাইলে উদ্ভিদের প্রতিটা কোষই হরমোন উৎপন্ন করে, হরমোন অতি সামান্য মাত্রায় উৎপন্ন হয়। ফাইটো হরমোন কি? উদ্ভিদের হরমোনগুলাই ফাইটো হরমোন। তার মানে কি? যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ দেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি বিকাশ এবং অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। ইত্যাদি কাজ করে না, এরা কিন্তু নিয়ন্ত্রণ করে, নিজে করে না, আরেকজনকে দিয়ে করায়, কিন্তু নিজে নিয়ন্ত্রণ করে, বসের কাজ করে। তাইলে নিয়ন্ত্রণ করে, তাদেরকে কি বলে? ফাইটো হরমোন বলে। তাইলে ফাইটো হরমোন যেহেতু উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, এই জন্য এটাকে বৃদ্ধিকারক বস্তুও বলা হয়।
উদাহরণের মধ্যে আমরা নাম কী কী পড়ছি, অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন আর একটা ইথিলিন অ্যাবসিসিক অ্যাসিড। প্রথমে আমরা চলে আসি অক্সিন, আবিষ্কার করেন ডারউইন, আবিষ্কার করেন ডারউইন, নামকরণ করেন কোলেহাগেন। ডারউইন দেখেন ভ্রূণমুকুল আবরণীর ওপর আলোর প্রভাব রয়েছে, আলো যেদিক থেকে আসে উদ্ভিদ সেদিকে বেঁকে যায়। তাইলে তারপর তিনি তার বিজ্ঞানীদের জানান, বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন এই ভ্রূণমুকুল আবরণীতে কী আছে, অক্সিন আছে। এই অক্সিনের প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়। এখন অক্সিন কি, অক্সিন একক কোনো হরমোন না, কয়েকটা হরমোন মিলে একগুচ্ছ হরমোনকে একত্রে অক্সিন নামে রাখা হয়। তার মধ্যে কে কে আছে, আইএ, আইবিএ আর এনএ। আইএতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আইবিএতে ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড আর এনএতে ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এখন এদের মধ্যে আমাদের আইএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের প্রভাব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তাইলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কী করে, ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি করে। ক্যাম্বিয়ামের কার্যকারিতা বৃদ্ধি মানে সেখানে অতিরিক্ত কোষ বিভাজন হবে, অতিরিক্ত কোষ বিভাজন হবে মানে অনিয়ন্ত্রিত একগুচ্ছ কোষের সৃষ্টি হবে। আর এই কোষে একগুচ্ছ যখন কোষের সৃষ্টি হবে তখন সেটাকে ক্যালাস বলবে। আর এই ক্যালাস সৃষ্টির মাধ্যমে উদ্ভিদ কী করে, তার ক্ষতস্থান পূরণ করে। তাহলে ক্ষতস্থান পূরণে কোন হরমোন সাহায্য করতেছে, অক্সিন। অক্সিনের কোন হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অক্সিন যেহেতু ভ্রূণমুকুল আবরণীতে থাকে, এটা ওপরে থাকে, তার মানে অক্সিন সবসময় নিম্নমুখে, ওপর থেকে নিচে নিম্নমুখে পরিবাহিত হয়। তাহলে কী কাজ, কী করে, শাখা কলমে মূল গজায়, অকালে ঝরে পড়া রোধ করে, অভিস্রবণ এবং শ্বসন প্রক্রিয়ার হার বৃদ্ধি করে, আর বীজহীন ফল সৃষ্টিতে অক্সিন, জিবেরেলিন দুইজনেই সাহায্য করে। তাহলে জিনের কাজের মধ্যেও আমরা কি লিখতে পারবো, এই যে বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করে অক্সিনের সাথে। জিবেরেলিন, জিবেরেলিন কই থেকে আবিষ্কার হয়, ছত্রাকের দেহ থেকে। কোথায় এই ছত্রাক পাওয়া যায়, ধান গাছে। ধান গাছে এই ছত্রাক কী করে, বাকানি রোগ করে। তাহলে এই ধান গাছের বাকানি রোগের জন্য দায়ী ছত্রাকের দেহ থেকে যে জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় তাকেই কি বলে, জিবেরেলিন বলে। তাহলে ধান গাছের বাকানি রোগ কীভাবে সৃষ্টি করে, ধান গাছকে অতিরিক্ত লম্বা করে, অতিবৃদ্ধি। তার মানে জিবেরেলিনের প্রভাবে উদ্ভিদের কী ঘটে, অতিবৃদ্ধি ঘটে। তাহলে জিবেরেলিন এছাড়া কোথায় পাওয়া যায়, উদ্ভিদের সাধারণত পাকা বীজে পাওয়া যায়, এছাড়া চারা গাছ, বীজপত্র আর পত্রের বর্ধিত অঞ্চলে পাওয়া যায়। জিবেরেলিনের প্রভাবে হয় পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, ফলে উদ্ভিদ কাণ্ডেরও কী হয়, অতিবৃদ্ধি ঘটে। তাহলে উদ্ভিদ কাণ্ডের অতিবৃদ্ধির জন্য দায়ী কোন হরমোন, জিবেরেলিন। খাটো উদ্ভিদকে লম্বা করতে হলে তাহলে আমাদের কোন হরমোন প্রয়োগ করতে হবে, জিবেরেলিন। তাইলে ফুল ফোটাতে সাহায্য করে এটা, আর কি কি, বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমাতে সাহায্য করে, আর বীজের সুপ্ত অবস্থার দৈর্ঘ্য কমানো মানেই অঙ্কুরোদ্গমেও সহায়তা করে। এরপরে আমরা চলে যাই সাইটোকাইনিন, ইথিলিন। প্রথমে আমরা চলে আসি সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনটাও অক্সিনের সাথে যুক্ত হয়ে কাজ করে। তাহলে জিবেরেলিন দেখলাম অক্সিনের সাথে যুক্ত হয়ে বীজহীন ফল সৃষ্টিতে সহায়তা করে, সাইটোকাইনিনও কার সাথে কাজ করে, অক্সিনের সাথে যুক্ত হয়ে কাজ করে। তাইলে এই ফাইটো হরমোন বিভিন্ন ঘনত্বে অক্সিনের সাথে যুক্ত হয়ে কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে। তাইলে অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে, তাহলে এই কোষ বিভাজনকে উদ্দীপ্ত করবে অক্সিনের সাথে কে, সাইটোকাইনিন। আর বীজহীন ফল সৃষ্টিতে সাহায্য করবে অক্সিনের সাথে কে, জিবেরেলিন। তাহলে কোষ বিভাজনকে উদ্দীপিত করে তাকেই কি বলে, সাইটোকাইনিন বলে। তাহলে কোথায় থাকে, তাইলে সাইটোকাইনিন থাকতেছে কোথায়, ফল। তাইলে ফলের ভেতরে কি আছে, শস্য, বীজের ভেতরে শস্য থাকে, শস্য থেকে ফলের সৃষ্টি হয়। তারপরে ডাবের পানি, খুবই গুরুত্বপূর্ণ এই উদাহরণটা, এই কোথায় থাকে এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ফল, শস্য, ডাবের পানি, এইটাতে কোন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে ডাবের পানি দিয়ে প্রশ্ন আসে এবং শস্য দিয়ে প্রশ্ন আসে, এই শস্যতে কোন ফাইটো হরমোন থাকে, ডাবের পানিতে কোন ফাইটো হরমোন থাকে। তাহলে ফল, শস্য এবং ডাবের পানিতে বেশি থাকে। এছাড়া কোথায় পাওয়া যায়, উদ্ভিদের মূলে পাওয়া যায়। তাহলে সাইটোকাইনিন, ডাবের পানি প্রথমে আমরা মনে রাখবো, এর সাথে শস্য, ফল আর উদ্ভিদের মূল। শস্য, ফল, মূল, ডাবের পানি। কাজ কি, তাইলে এই যে কোষ বিভাজনের সময় আমরা এর আগে কোষ বিভাজন পড়াইলাম তোমাদের, কোষ বিভাজন পড়ার সময় আমরা পড়ছিলাম ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে ছিল নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে ছিল সাইটোপ্লাজমের বিভাজন। তাইলে ওই যে সাইটোকাইনেসিস হইতো, তার মানে সাইটোপ্লাজমের বিভাজন হইতো, এই বিভাজনটা ঘটে মূলত এই সাইটোকাইনিন হরমোনের প্রভাবে। তাইলে কোষ বিভাজনের সময় সাইটোকাইনিন হরমোনের প্রভাবেই কি ঘটে, সাইটোকাইনেসিস হয়। তাহলে সাইটোকাইনেসিস হওয়া মানে কি, কোষ বিভাজন উদ্দীপ্ত হবে, মানে এটা কোষ বিভাজন উদ্দীপিত করে। তাহলে কোষ বিভাজন হইলে হবে, তাহলে কোষের বৃদ্ধি হইলে অঙ্গের বিকাশ সাধন হবে, তাহলে অঙ্গের বিকাশ সাধন হবে। তারপরে কি হবে, বীজ এবং অঙ্গের সুপ্ত অবস্থা ভঙ্গকরণে
আর হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণে। তাইলে সাইটোকাইনেসিসের ক্ষেত্রে এই দুইটা আলাদা করে আমাদের একটু মনে রাখতে হবে, যে বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে আর বার্ধক্য বিলম্বিতকরণে। একটা মনে রাখবা, বার্ধক্য নিয়ে শুধুমাত্র সাইটোকাইনিনের ভেতরেই বলা আছে। এরপরে আমরা চলে আসি ইথিলিন সম্পর্কে। তাইলে ইথিলিন থেকে এমসিকিউয়ে, এই অধ্যায় থেকে একটা এমসিকিউ হইলে এটা এমসিকিউ হবে, একটা এমসিকিউ আসলে যে একমাত্র ফাইটো হরমোন যেটা গ্যাসীয়, এমসিকিউ আসে নিচের কোনটি গ্যাসীয় ফাইটো হরমোন। তাইলে ইথিলিন কোথায় থাকে? তাইলে ইথিলিন থাকে ফুলের পরে ফুল থেকে সৃষ্টি হয় ফল, ফল থেকে সৃষ্টি হয় বীজ, আর গাছের একদম ওপরে থাকে পাতা, একদম নিচে থাকে মূল। তাইলে ফুল, ফল, বীজ, পাতা আর মূলে। একটু সিস্টেমেটিক্যালি মনে রাখবা, ফুল থেকে সৃষ্টি হয় ফল, ফলের ভেতরে থাকে বীজ, আর গাছের একদম উপরে থাকে পাতা, নিচে থাকে মূল। তাইলে দেখো, গাছ একটা যদি গাছ চিন্তা করো, একদম উপরে পাতা আছে, তাইলে পাতাতেও আছে, নিচের মূলেও আছে, আর মাঝখানে ফল ধরছে, মনে করো একটা আম ধরছে, এই আমেও আছে, ফলেও আছে। তাইলে ফুল, ফল, বীজ আর হচ্ছে, তাইলে এইটুকুর মধ্যে আমরা কি পাচ্ছি? ফুল ধরছিল, ফুল থেকে ফল, ফলের ভেতরে বীজ, আর ওপরে আছে পাতা, নিচে আছে মূল। এই কয়টা জায়গায় কি পাই আমরা? সাইটোকাইনিন, আমরা ইথিলিন পাই। কি পাই? ইথিলিন পাই। তাহলে ইথিলিনটা কি ধরনের? গ্যাসীয়। তাহলে এর কাজ কি? ফলে আছে, তার মানে ফল পাকাতে সাহায্য করবে, খুবই গুরুত্বপূর্ণ। ফল পাকাতে সাহায্য করবে। ওই যে আমাদের আমের ব্যবসায়ীরা আগেই দেখবা যে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বিশেষ করে আমাদের ওই আম যখন একটু বড় হয়, আটি ধরাইছে, ওই সময়ই দেখবা যে বিষের মতো একটা ওষুধ স্প্রে করে, যার কারণে আমটা আগেই পেকে যায়। তাহলে আগেই পাকলে অতিরিক্ত দাম পায়, বেশি দাম পায়। তাইলে এই যে কৃত্রিমভাবে ফল পাকাতে এই ইথিলিন নামক এই গ্যাসীয় হরমোন ব্যবহার করা হয়। তাহলে ফল পাকাতে, এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে একটা, দেখো, কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন হরমোন প্রয়োগ করা হয়? তাহলে কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইথিলিন হরমোন প্রয়োগ করা হয়। ঠিক আছে? এই যে কলাতে স্প্রে করলে কলা এক রাতের মধ্যে পেকে যায়। তারপরে কি? বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে। দেখো, সুপ্তাবস্থা নিয়ে প্রায় প্রতিটার ভেতরেই আছে। তাইলে বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, ফুল ও ফল সৃষ্টির সূচনা করে। তাইলে ওই যে ফুলে থাকবে, তার মানে ফুল সৃষ্টির সূচনা করবে, ফলে থাকবে, ফল সৃষ্টির সূচনা করবে, ফল পাকাবে। তারপরে আর কথায় আছে, ওপরে পাতায় আর নিচে মূলে ছিল। তাইলে পাতা, ফুল, ফল এদের ঝরে পড়া ত্বরান্বিত করবে। ত্বরান্বিত করা মানে কি? ত্বরান্বিত মানে হচ্ছে দ্রুত, দ্রুত। তাইলে দ্রুত ফল পাকাবে, ওই ফল দীর্ঘদিন গাছে রেখে কী লাভ? তাইলে দ্রুত ঝরিয়ে ফেলতে হবে। তাইলে এই যে পাতা, ফুল, ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। আর কি করে? চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্বা সাহায্য। তাহলে চারা, দেখো, সাধারণত লম্বা করে কে? সাধারণত আমাদের কে লম্বা করতেছিল? জিবেরেলিন পর্বমধ্যগুলোকে লম্বা করে। কিন্তু চারা গাছকে লম্বা করতে সাহায্য করে কোন হরমোন? এটা একটু মনে রাখবা, যে চারা গাছের কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে কে? আমাদের ইথিলিন। তাইলে তোমাদের প্রশ্ন আসে হরমোনের ব্যবহার লিখো। তাইলে হরমোনের ব্যবহার আর এক্সট্রা করে পড়ানোর দরকার আছে? আমরা উপরে যা যা পড়ছি, এই যে অক্সিনের ব্যবহার, তারপরে তোমার হচ্ছে জিবেরেলিনের ব্যবহার, সাইটোকাইনিনের ব্যবহার, ইথিলিনের ব্যবহার, তাহলে এখান থেকেই তো আমরা ব্যবহারটা লিখে ফেলতে পারবো। এখন আমরা চলে আসি, এই যে উদ্ভিদে যে হরমোনগুলো আমরা পেলাম, এগুলোকে কি বলা হইলো? ফাইটো হরমোন। এখন উদ্ভিদে এই ফাইটো হরমোনগুলোর বাদেও আরও কিছু হরমোন থাকে, যেগুলোকে আলাদাভাবে আমরা আলাদা করতে পারি নাই বা শনাক্ত করতে পারে নাই বিজ্ঞানীরা। এই যে উদ্ভিদ দেহে অবস্থিত যে সকল হরমোনকে আলাদা করা যায়নি বা শনাক্ত করা যায়নি, তাদেরকে বলা হয় পোস্টুলেটেড হরমোন। খুবই ইম্পর্টেন্ট, পোস্টুলেটেড হরমোন। তাইলে এরা কি কাজ করে? ফুল ও অন্যান্য জনন-অঙ্গে বিকাশ, সৃষ্টি এবং বিকাশে। তার মানে দেখো, ফুল থেকেই তো ফল হয়, ফল থেকে বীজ হয়, বীজ থেকে গাছ হয়। তার মানে উদ্ভিদের জনন অঙ্গ মূলত ফুল, এবং অন্যান্য জনন অঙ্গ যেগুলো রয়েছে সেগুলো বিকাশে সাহায্য করে। প্রধান পোস্টুলেটেড হরমোন ভিএফ, মনে রাখবা, ভিতে ভার্নালিন, এফতে ফ্লোরিজেন। খুবই ইম্পর্টেন্ট। তাইলে ফ্লোরিজেন নামটার সাথে কেমন মনে হচ্ছে? ফ্লোরিজেন নামটা ফ্লাওয়ারের সাথে মিল আছে। ফ্লোরিজেন নামটা কার সাথে মিল আছে? ফ্লাওয়ারের সাথে মিল আছে। তার মানে এই ফ্লোরিজেন কোন কাজে সাহায্য করে? ফুল ফোটাতে সাহায্য করে। তাইলে ফ্লোরিজেন পুষ্প আনয়নে বা ফুল ফোটাতে সাহায্য করে। তাইলে ফ্লোরিজেন কি হয়? দেখো, কিভাবে ফুল ফোটায়।
একটা উদ্ভিদে কিভাবে ফুল ফোটে মূলত জানো? একটা গাছ আছে, ধরো যে এইটা একটা গাছের ডাল, এবং এই ডালের এখানে একটা কি আছে, পাতা আছে। ফুল কিন্তু সবসময় ধরে দেখবো যে একটা পাতার বোটার এখানে ফুল ফোটে। তাইলে ফুল সবসময় ফোটে কোথায়? এই পাতার বোটার এখানে। তাইলে এই যে এই ফ্লোরিজেন তাইলে কোথায় উৎপন্ন হইতে হবে? ফ্লোরিজেন যদি এই পাতার বোঁটায়, পাতার বৃন্তে ফুল ফোটাতে চায়, তাহলে ফ্লোরিজেনের এই পাতায় উৎপন্ন হইতে হবে, উৎপন্ন হয়ে পাতার বৃন্তে যাইতে হবে। তাইলে দেখো এটা কি করে, পাতায় উৎপন্ন হয়, হয়ে কি হয়, পত্রমূলে, পত্রমূল মানেই কি, পাতার বোটা, পত্রমূলে স্থানান্তরিত হয়। তাহলে পাতার মূলে স্থানান্তরিত হইল। তারপর পত্রমুকুলকে, পত্রমূলে মনে করো পাতা বের হওয়ার জন্য একটা মুকুল তৈরি হচ্ছিল, সেটাকে বলে পত্রমুকুল। এই পত্রমুকুলকে পাতা তৈরি হতে না দিয়ে সেখানে ফুল ফুটিয়ে দেয়। তাহলে পত্রমুকুলকে কিসে কনভার্ট করলো? ফুলের মুকুল, তার মানে পুষ্পমুকুল। তাহলে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে, এবং এইভাবে সে কী করে, পুষ্পমুকুল থেকেই তো পরে ফুল ফুটবে, ফুল ফুটতে সাহায্য করে। তাহলে ফ্লোরিজেন কী হইলো, পাতায় উৎপন্ন হইলো, পত্রমূলে গেল, পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করলো, ফুল ফুটাতে সাহায্য করলো। এরপরে আমরা চলে আসি উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদের বিভিন্ন অঙ্গ বিকাশের ক্ষেত্রে, তার মানে বিভিন্ন অঙ্গ বড় হওয়ার ক্ষেত্রে আলো এবং তাপ বা উষ্ণতার প্রভাব রয়েছে। তাহলে আমরা দেখব আলো কীভাবে প্রভাব রাখে, তাপ কীভাবে প্রভাব রাখে। এর আগে আমরা পড়ছিলাম যে আলোর দিকে উদ্ভিদ কী হয়ে যায়, বেঁকে যায়। যে দিক থেকে আলো আসে উদ্ভিদ সেদিকে কী হয়ে যায়, বেঁকে যায়। তাহলে কীভাবে বেঁকে যায় আমরা একটু দেখি। তাহলে আলোর দিকে বৃদ্ধি হয় উদ্ভিদের কিভাবে, দেখো আমরা একটু বেসিকটা দেখে আসি। মনে করো এটা একটা জানালা, এই জানালা দিয়ে আলো আসতেছে, আর জানালার এখানে একটা টেবিল আছে, এই টেবিলের ওপর ধরো যে একটা গাছ আছে, ধরো এটা একটা গাছ। তাইলে এই যে আলো পড়ে, আলো উদ্ভিদের যে দিকটায় পড়ে, এই দিকটায় পড়তেছে জানলা দিয়ে এসে, তাই না? আলো উদ্ভিদের যে দিকটায় পড়ে এই দিকে আমরা জানি কি, উদ্ভিদে কি আছে, অক্সিন আছে। অক্সিনগুলো তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তার মানে আলোতে অক্সিন থাকতে পারে না, অক্সিন চলে যায় অন্ধকার দিকে। কোন দিকে? অন্ধকার দিকে, তার মানে আলোর বিপরীত দিকে। তাইলে অক্সিন যেখানে যায়, অক্সিনের কাজ কি, বৃদ্ধি করা। তাইলে অক্সিন মনে করো এই আলোর বিপরীত দিকে যখন যাবে, তখন এই দিকটা কি হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। যখন বড় হয়ে যায় তখন কি হয়ে যায়, এই জিনিসটা কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। উদ্ভিদ লম্বা হইলে কি হয়ে যায়, বাঁকা হয়ে যায় না? উদ্ভিদ লম্বা হইলে কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তাইলে এই ঘটনা থেকেই দেখো আমরা এই আলোর প্রভাবটা ব্যাখ্যা করতে পারি। একটু এখানে লক্ষ্য করো, দেখো আলোর প্রভাবে অক্সিন হরমোন কি হয়ে যায়, হয় নিষ্ক্রিয় হয়ে যায়, অথবা আলোর দিক থেকে আলোর বিপরীত দিকে অন্ধকার দিকে চলে যায়। তাইলে আলো পড়লো, অক্সিনও সেখানকার নষ্ট হয়ে গেল, অথবা পালিয়ে অন্ধকার দিকে চলে গেল। ফলে অন্ধকার দিকে অক্সিনের পরিমাণ বেশি হয়ে যাওয়ায় সেখানে কি হয়, উদ্ভিদ অঙ্গের বেশি বৃদ্ধি হবে। অক্সিজেন যেখানে বেশি, উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিও বেশি সেখানে। এ সময় আলোকিত দিকে অক্সিজেনের ঘনত্ব কেমন, কম। ফলে এদিকে বৃদ্ধি কি হয়েছে, ব্যাহত হয়েছে। ফলে উদ্ভিদটি কি হবে, আলোর দিকে বেঁকে যাবে। তাইলে দেখো আমরা এখানে যে উদ্ভিদটা আঁকছিলাম, এই উদ্ভিদের ওপর আমাদের যে আলো পড়লো, আলো পড়ার ফলে এখান থেকে অক্সিনরা বিপরীত দিকে অন্ধকার দিকে চলে গেল এই সাইডটায়। তখন এই সাইডে উদ্ভিদটা কেমন হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এখন লম্বা হইলে উদ্ভিদ আমরা কোন দিকে বাঁকা হই, একটা লম্বা যদি মানুষ দেখো, কুঁজো মানুষ দেখছো না, লম্বা অনেক কুঁজো, তারা কোন দিকে বাঁকা থাকে, সামনের দিকে হেলে থাকে। তার মানে পিঠের দিকটা কি হয়ে যায়, বেঁকে যায়।
ঠিক এই উদ্ভিদেরও কী হয়ে যাবে, পিঠের দিকটা বেঁকে যাবে, যেদিকে বৃদ্ধি বেশি সেদিকটা বেঁকে যাবে এবং সামনের দিকে হেলে যাবে উদ্ভিদটা। তার মানে কোন দিকে হেললো, দেখো আলোর দিকে হেললো। কোন দিকে হেললো, আলোর দিকে হেললো। এই জন্য বলা হচ্ছে আলোর দিকে বেঁকে যায়। বৃদ্ধি হয় আলোর বিপরীত দিকে, কিন্তু উদ্ভিদ বাঁকে দিকে, আলোর দিকে। তাহলে এটা গেল আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি। এরপরে আমরা চলে আসি অভিকর্ষের প্রভাবে উদ্ভিদের বৃদ্ধি। তাহলে অভিকর্ষ বলতে আমরা কি বুঝি, এটা আগে আমরা দেখি। অভিকর্ষ মানে কি, পৃথিবী তার নিজের দিকে সব কিছুকে যে টেনে ধরে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষ। পৃথিবী তার কেন্দ্রের দিকে, তার মানে কেন্দ্র কোথায় আছে, আমাদের মাটির নিচে আছে। এই যে পৃথিবী কেন্দ্রের দিকে আমাদের টেনে রাখে, আকর্ষণ করে রাখে, জন্য আমরা মাটির ওপর সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমাদের ঘর বাড়ি দাঁড়ায় থাকে, তাই না? তাইলে এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে বা আমাদের মাটির দিকে যে টান, এই টানটাকেই কি বলা হয়, অভিকর্ষ বলা হয়। তাইলে দেখো যে অভিকর্ষের প্রভাবে যে উদ্ভিদের চলন ঘটে, তার মানে অভিকর্ষের প্রভাবে উদ্ভিদ সেইটাকেই বলা হয় উদ্ভিদের চলন। কারণ উদ্ভিদের বৃদ্ধি এই অভিকর্ষের প্রভাবে, তার মানে মাটির দিকে, তাহলে মাটির দিকে কার বৃদ্ধি ঘটে, মাটির দিকে মূলের বৃদ্ধি ঘটে। আবার মাটির বিপরীত দিকে কার বৃদ্ধি ঘটে, কাণ্ডের বৃদ্ধি ঘটে। তাহলে এই যে উদ্ভিদ বৃদ্ধি ঘটে, মূলটা মাটির ভেতরে বিভিন্ন জায়গায় চলে যায়। আবার লতা পাতার উদ্ভিদ যদি হয়, তাহলে লতা পাতা বিভিন্ন দিকে চলাচল করে, চলে যায়। এই জন্য এই অভিকর্ষের প্রভাবে যে বৃদ্ধি ঘটে এটাকে অভিকর্ষণীয় চলনও বলা হয়। তাহলে অভিকর্ষণীয় চলনের ইংরেজি কি, গ্র্যাভিট্রপিজম, যদিও এটা তোমাদের বইয়ে লেখা নাই। তাইলে অভিকর্ষের প্রভাবে কিভাবে চলন হয়, দেখো ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ড। তাইলে ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রভাগ, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাইলে ভ্রূণমূল বা ভ্রূণকাণ্ডের অগ্রভাগ অভিকর্ষের উদ্দীপনা অনুভব করতে পারে। তার মানে অভিকর্ষের প্রভাব, অভিকর্ষের প্রতি টান অনুভব করতে পারে, ফিল করতে পারে। এই ঘটনাকে কি বলা হয়, অভিকর্ষ উপলব্ধি বলা হয়। অভিকর্ষ উপলব্ধি বা জিও পারসেপশন বলা হয়। অভিকর্ষ উপলব্ধি বা জিও পারসেপশন বলা হয়। তাইলে অভিকর্ষর টান মানে কোন দিকে টান, মাটির দিকে টান। এই জন্য অভিকর্ষের প্রভাবে কোষের উপাদানগুলো নিচের দিকে, নিচের দিকে মানে কি, মাটির দিকে। তাহলে অভিকর্ষের প্রভাবে উদ্ভিদ কোষের উপাদানগুলো নিচের দিকে প্রবাহিত হয়। এখন উদ্ভিদ কোষের উপাদান, এখানে কোষ আছে, আরেকটা কোষ আছে, তার নিচে আরেকটা কোষ আছে, এগুলো পাশে আছে, এগুলোর নিচে আছে, তাই না? এরকম অসংখ্য কোষ আছে। তাইলে উপাদানগুলো যখন এই এক কোষ থেকে আর এক কোষের দিকে যেতে থাকবে, তখন প্রত্যেকটা কোষের এই পাশের প্রাচীরে, কোন প্রাচীরে, পাশের প্রাচীরে একটা চাপ পড়ে। তাইলে পার্শ্ব প্রাচীরে কি পড়ে, চাপ পড়ে। তাইলে দেখো নিচের দিকে স্থানান্তরিত হতে থাকলে এদের পার্শ্বীয় কোষের প্রাচীরে কি পড়ে, একটা চাপ পড়ে। এর ফলেই উদ্ভিদের কি হয়, অভিকর্ষীয় চলন দেখা যায়। এখন অভিকর্ষের প্রভাবে মূলের বৃদ্ধি ঘটে কোন দিকে, অভিকর্ষের দিকে, তার মানে মাটির দিকে, এটাকে বলা হয় ধনাত্মক অভিকর্ষণীয় চলন। আর কাণ্ডের বৃদ্ধি ঘটে, কাণ্ড মানে ডালপালা, পাতা টাতা, এগুলোর বৃদ্ধি ঘটে অভিকর্ষের বিপরীতে, যেহেতু মাটির বিপরীত দিকে, তার মানে অভিকর্ষের বিপরীতে, এটাকে বলা হয় ঋণাত্মক অভিকর্ষণীয় চলন। লাস্ট আমাদের পড়া, উদ্ভিদের ফুল ফোটার ওপর বা পুষ্প প্রস্ফুটনের ওপর আলোর প্রভাবও আসতে পারে। ফুল ফোটা মানেই কি, পুষ্প প্রস্ফুটন। আলোর প্রভাব হিসেবেও পরীক্ষাতে আসে, দিনের দৈর্ঘ্যের প্রভাব হিসেবেও পরীক্ষাতে আসে। তাইলে উদ্ভিদের ফুল ফোটার ওপর আলো অন্ধকারের ছন্দময় প্রভাব, এইটা কি জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লকের একটি উত্তম উদাহরণ। তাইলে উদ্ভিদের পুষ্পায়নের ওপর আলোর প্রভাবের ভিত্তিতে সমগ্র উদ্ভিদরাজিকে কয় শ্রেণীতে ভাগ করা হয়, 3 শ্রেণীতে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ, আর এক ভাগকে বলা হয় বড় দিনের উদ্ভিদ, আর এক ভাগকে বলা হয় আলোক নিরপেক্ষ উদ্ভিদ বা নিরপেক্ষ দিনের উদ্ভিদ। তাইলে যাদেরকে ছোট দিনের উদ্ভিদ মানে কি, এদের আলো কম লাগবে। বড় দিনের উদ্ভিদ মানে কি, দিনে আলো বেশি থাকে, তার মানে আলো বেশি পড়বে। আর আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ মানে কি, আলো কম থাকুক বা বেশি থাকুক, দিন বড় হোক বা ছোট হোক, এরা নিজের নিয়মে চলবে, আলোর কোনো প্রভাব থাকবে না। তাইলে দেখো ছোট দিনের উদ্ভিদে কত ঘন্টা আলো লাগে, 8 ঘন্টা, তার মানে সর্বনিম্ন 8 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা। বড় দিনের উদ্ভিদে কি, 12 থেকে 16 ঘন্টা।
আর নিরপেক্ষ দিনের উদ্ভিদের ওপর আলোর কোনো প্রভাব ফেলে না। তাহলে ছোট দিনের উদ্ভিদ কাকে আমরা বলতেছি, একটু সংজ্ঞাটা পড়ে ফেলি। যেসব উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে, তার মানে দিনে গড়ে 8 থেকে 12 ঘন্টা আলোর প্রয়োজন হয়, তাদেরকে ছোট দিনের উদ্ভিদ বলা হয়। ছোট দিনের উদ্ভিদের আমরা উদাহরণ মনে রাখবো কি, ছোট ডিসি দিয়ে। তাহলে ছোট দিনের উদ্ভিদ, ডিসিতে, ডিতে ডালিয়া, সিতে চন্দ্রমল্লিকা। বড় দিনের উদ্ভিদে চলে আসো। যেসব উদ্ভিদের পুষ্পায়নে, তার মানে ফুল ফুটতে দৈনিক গড়ে 12 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন হয়, তাদেরকে বড় দিনের উদ্ভিদ বলা হয়। বড় ঝিলে মনে রাখবা, বড় ঝিলে। তাইলে বড়তে বড় দিনের, ঝিতে ঝিঙ্গে, লেতে লেটুস। আর আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ, যেসব উদ্ভিদের পুষ্পায়নে দিনের আলোর কোনো প্রভাব ফেলে না, তাদেরকে আলোক নিরপেক্ষ দিনের উদ্ভিদ বলে। মনে রাখবা, সূর্য নিরপেক্ষভাবে আমাদের আলো দেয়। সূর্য কাউকে কম কাউকে বেশি আলো দেয় না, সবাইকে নিরপেক্ষভাবে সমানভাবে আলো দেয়। তাহলে এই যে সূর্য নিরপেক্ষ দিনের উদ্ভিদ। তাহলে সূর্য থেকে কি, সূর্যতে সূর্যমুখী, আর আরেক দন্তর সাথে আর এক সাথে শশা। তাহলে সূর্যমুখী আর শশা মনে রাখবা। তাইলে এই অংশ থেকে খুবই বেশি প্রশ্ন আসে এবং এমসিকিউ এখান থেকে 100% থাকবেই, ছোট দিনের, বড় দিনের আর নিরপেক্ষ দিনের উদ্ভিদ থেকে। উদাহরণ কি মনে রাখবা, ছোট ডিসি, বড় ঝিলে, ছোট ডিসি, বড় ঝিলে আর সূর্য নিরপেক্ষ। আমরা চলে আসি উদ্ভিদের বৃদ্ধি এবং পুষ্পায়নের ওপর তাপ ও শৈত্যের প্রভাব। আমরা বলছিলাম যে আলো এবং তাপ উভয়ের প্রভাব রয়েছে, তাই না? তাইলে তাপ মানে কি, তাপ মানে গরম। তাপ মানে কি, আচ্ছা, তাপ মানে দুইটাই বোঝাইতে পারে, গরম এবং শীত। তাইলে আমরা সাধারণত তাপ বলতে অতিরিক্ত তাপ বা গরমকে বোঝাই, আর শৈত্য বলতে বোঝাই হচ্ছে কুয়াশা, অতিরিক্ত শীত। তাইলে উদ্ভিদের পুষ্পায়নের ওপর গরমের যেরকম প্রভাব রয়েছে, শীতেরও সেরকম প্রভাব রয়েছে। তার মানে উদ্ভিদের পুষ্পায়নের ওপর তাপের প্রভাব আসলে আমাদের এই তাপ ও শৈত্য, এই প্রভাবটা দিতে হবে। তাইলে কিছু কিছু উদ্ভিদ আছে যাদের অঙ্কুরিত বীজকে শৈত্য প্রদান করা হলে, বানান ঠিক করে নিও, প্রদান করা হলে, তাহলে শৈত্য প্রদান করা হলে তাদের ফুল ধারণের সময় এগিয়ে আসে। তার মানে কি, আমরা যারা ধান লাগানো দেখছো, ধান লাগানোর আগে একটা ছোট জমিতে ধানটা রোপণ করে একটু গরম হওয়ার জন্য উপরে পোয়াল বা ছালা এগুলো দিয়ে কি করে রাখা হয়, ঢেকে রাখা হয়। তাইলে এই যে ঢাকার পর সেই বীজটা হালকা করে ফুটে, তাহলে এই ফোটা বীজটাকে বলা হয় কি, অঙ্কুরিত বীজ। তাহলে অঙ্কুরিত হওয়ার পর এই বীজটাকে যদি শৈত্য প্রদান করা হয়, শৈত্য প্রবাহ দেওয়া হয়, তার মানে হালকা একটু ঠান্ডা দেওয়া হয়, তাইলে তাদের ফুল ধারণের সময় কি হয়, এগিয়ে আসে। তাহলে সেই ধান গাছে আগেই ফুল আসবে, তার মানে আগেই ধান হবে, তার মানে আমাদের ফলনের সময়টা কমে আসবে। তাইলে এই যে উদ্ভিদের পুষ্প বা ফুল সৃষ্টিতে শৈত্যের প্রভাব, তাইলে শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের পুষ্পায়ন ত্বরান্বিত মানে কি, দ্রুত। তাহলে উদ্ভিদের পুষ্পায়ন ত্বরান্বিত করার প্রক্রিয়াকে কি বলা হয়, ভার্নালাইজেশন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ কয়ের জন্য। তাহলে শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের পুষ্পায়ন ত্বরান্বিত করার প্রক্রিয়াকে কি বলা হয়, ভার্নালাইজেশন বলা হয়। তাইলে এটা হচ্ছে কি, শীত প্রদান করলাম। তাইলে অনেক উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে উষ্ণতারও প্রভাব রয়েছে। তাইলে শীতের গম, শীতকালে যে গম হয়, সেই গম যদি আমরা গরমকালে লাগাই তখন ফুল আসতে বহু দেরি হয়। কিন্তু এই শীতকালের গমেরই বীজ রোপণের পূর্বে যদি আমরা 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রদান করি, কত, 2 থেকে 5, 2 থেকে 5 মানে কি, ঠান্ডা। তাইলে 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রদান করলে সেই বীজ থেকে জন্ম নেওয়া গম স্বাভাবিক ওই শীতের সময়ে যে যতটুকু যে কয় মাসে ফুল আসতো, এই গরমের সময় লাগাই হলেও সেই কয় মাসেই ফুল আসে। তাহলে শীতের সময়ের গম গরমকালে লাগাইতে হইলে আমাদের কি প্রয়োগ করতে হয়, শৈত্য প্রয়োগ করতে হয়। এভাবেই উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে আলো, অভিকর্ষ এবং তাপ বা উষ্ণতার প্রভাব লক্ষণীয়। আমরা সেকেন্ড অংশটা একটু 1 মিনিটে রিক্যাপ করে দিই। জিবেরেলিন পর্যন্ত আমরা পড়ছিলাম, তাইলে আমরা সাইটোকাইনিন থেকে একবার রিক্যাপ করে দিই। তাইলে এটা অক্সিজেনের সাথে বিভিন্ন ঘনত্বে যুক্ত হয়ে কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে। থাকে কোথায়, সবচেয়ে ইম্পর্টেন্ট ডাবের পানি, এর সাথে ফল আর শস্য এবং মূল। কাজ কি, সাইটোকাইনেসিস করে কোষ বিভাজনের সময়, তার মানে কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে। কোষ বিভাজন উদ্দীপ্ত হইলে মানে কোষের বৃদ্ধি হবে, অঙ্গের বিকাশ হবে। এর সাথে 2টা কাজ করে এক্সট্রা, সেটা হচ্ছে বীজ এবং অঙ্গের সুপ্তাবস্থা ভাঙ্গে
আর হচ্ছে বার্ধক্য বিলম্বিত করে। ইথিলিন চলে আসি, এটা গ্যাসীয় হরমোন, খুবই গুরুত্বপূর্ণ। কোথায় থাকে? ফুল ফল বীজ, তার মানে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, আর একদম উপরে নিচে পাতা আর মূলে। তাইলে কাজগুলা কি? ফল পাকাতে সহায়তা করে, তার মানে কৃত্রিম উপায়ে ফল পাকাতে এই ইথিলিন ব্যবহার করা হয়। বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙে, ফুল সৃষ্টির সূচনা করে, পাতা ফুল ফলের ঝরে যাওয়া ত্বরান্বিত করে, চারা গাছ কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে, তাহলে চারা গাছের বৃদ্ধি ঘটাইতে এই আমাদের ইথিলিন হেল্প করে। এরপরে আমরা চলে আসি পোস্টুলেটেড হরমোন। তাইলে আমরা এই ফাইটো হরমোন বাদে আর যে সকল হরমোন আমরা উদ্ভিদে আলাদা করে শনাক্ত করতে পারি নাই তাদেরকে পোস্টুলেটেড হরমোন বলে। তাদের মধ্যে প্রধান হচ্ছে ভিএফ, ভার্নালিন এবং ফ্লোরিজেন। আর ফ্লোরিজেন হচ্ছে ফ্লাওয়ারের সাথে মিল, তার মানে ফ্লোরিজেন ফুল আনতে সহায়তা করে। উৎপন্ন হয় কোথায়? পাতায়, পাতা থেকে যায় পত্রমূলে, পত্রমূলে পত্র মুকুলকে পুষ্পমুকুলে কনভার্ট করে, তারপরে ফুল ফোটায়। তারপরে আমরা গ্রোথ চলে আসি। তাহলে আলোর প্রভাবে আমরা দেখি যে আলোর দিক থেকে অক্সিন অন্ধকারে চলে যায়, এবং অন্ধকারের দিকে বৃদ্ধি বেশি হয়, অন্ধকারে বৃদ্ধি বেশি হয় কিন্তু বেঁকে যায় আলোর দিকে। অভিকর্ষের প্রভাবে, তাইলে অভিকর্ষের প্রভাবে মূল হচ্ছে মাটির দিকে, অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়, ধনাত্মক অভিকর্ষণীয় চলন, এবং কাণ্ড অভিকর্ষের বিপরীতে যায়, এটাকে ঋণাত্মক অভিকর্ষণীয় চলন বলা হয়। এবং কিভাবে বৃদ্ধি ঘটে এই ঘটনাটা এখানে লিখে দেওয়া আছে। তারপরে পুষ্প প্রস্ফুটনের ওপর আমরা চলে আসি। ছোট দিনের উদ্ভিদ 8 থেকে 12 ঘন্টা। তাইলে দেখো 8, 12, 16, তাহলে 8 আর 4 12 আর 4 16, 4 ঘন্টার করে গ্যাপ, একটু মনে রাখবে 8, 12, 16। তাহলে 8 থেকে 12 হইলে ছোট দিনের, আর 12 থেকে 16 হইলে বড় দিনের। ছোট দিনের উদ্ভিদে কী কী আছে আমরা মনে রাখছি? ছোট ডিসি, তাইলে একটু এইভাবেও মনে রাখতে পারো, ছোট ডিসির বড় ঝিল। তাইলে ছোট ডিসির বড় ঝিল, তাইলে আমাদের নাটোরে যে ডিসি পার্ক আছে সামনে একটা ছোট্ট একটা ঝিলের মতো আছে, তাইলে ছোট ডিসির বড় ঝিল মনে রাখো। তাইলে ছোট দিনের উদ্ভিদকে কে? ডিসি। তাইলে আমাদের ডিতে গেছিল রে, আর সিতে গেছিল, তাইলে সিতে ছিল চন্দ্রমল্লিকা, ডিতে ছিল ডালিয়া, আর ঝিতে আমাদের ঝিঙে, লতে লেটুস। আর হচ্ছে নিরপেক্ষ সূর্য, তাইলে সূর্য, আর হচ্ছে দন্ত স দিয়ে আর একটা হচ্ছে কি? শশা, সূর্য আর শশা। এরপরে আমরা চলে আসি লাস্ট রিভিশন। ভার্নালাইজেশন কাকে বলে? শৈত্য প্রদানের মাধ্যমে উদ্ভিদের পুষ্পায়ন ত্বরান্বিত করার প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। তাইলে শীতকালের গমকে গরমকালে লাগাইতে হলে 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রদান করলে সেই বীজ থেকে স্বাভাবিক নিয়মে ফুল আসে। তাহলে এতটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। এই পড়াগুলো অনেক হেজিটেটিং এবং একটা আরেকটার সাথে গুলিয়ে যায়। সো তোমাদের পড়ার সময় মেইনলি গুলায় হচ্ছে কে কী কাজ করে, কোন হরমোন কোন কাজ করতেছে, এবং এই ব্যাপারগুলো মনে রাখতে হইলে আলাদা আলাদা করে বারবার রিক্যাপ করতে হবে। একটা হরমোনের পড়বা, তারপর সেটা বলার চেষ্টা করবে, এবং এই হরমোনের সাথে আর কে মিল করে কাজ করে সেগুলাও ইন্টারলিঙ্কড করে, ইন্টারকানেক্টেড করে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো মাইক্রোফোন অন করে। প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাস এখানে ধন্যবাদ।